আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষা ইসলাম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় নির্বাচন আয়োজন করতে ইসিকে চিঠি দিল প্রধান উপদেষ্টার কার্যালয়। সেপ্টেম্বরে ভোটের প্রস্তুতি সম্পন্নের আশা সিইসির। তফসিলের আগে ডিসি এসপিদের বদলি স্বরাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্র গঠনের সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান তারেক রহমানের। ভোটের সময় ঘোষণায় অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন। বিএনপির বিজয় র্যালিতে মানুষের ঢল। জুলাই ঘোষণাপত্র ও ভোটের সময় ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। প্রত্যাশা পূরণ হয়নি দাবি জামায়াতের। নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন ইস্যুকে পাশ কাটানোর অভিযোগ এনসিপির। এবং জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী রোজার আগে ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এর মাধ্যমে নির্বাচন আয়োজনের সরকারি আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। চিঠিতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হবে বলে জানান। তারই ধারাবাহিকতায় এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়। নানা চ্যালেঞ্জ থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। নির্বাচন কমিশনে তার দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি জানান, ভোটের ২ মাস আগে দেওয়া হবে তফসিল। সিসি বলেন, আগামী নির্বাচন হতে হবে আয়নার মতো পরিষ্কার। দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা সহ বেশিরভাগ কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে ভোট কিংবা তফসিলের সুনির্দিষ্ট দিন তারিখ এখনই বলার সময় হয়নি বলে জানান তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। সিএসি মনে করেন, নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর ব্যবহারকে চ্যালেঞ্জ বলছেন তিনি। তো ভোট তো আরো কয়েক মাস আছে, তো এর মধ্যে দেখবেন যে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইন প্লেস। এবং আমার বিশ্বাস আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোনো সমস্যা সৃষ্টি করবে না। আমার জন্য এখন বড় দুশ্চিন্তা হয়ে গেছে যে এআই, মিস ইউজ অফ এআই, অ্যাবিউজ অফ এআই, এই যে রং ইনফরমেশনগুলো দিচ্ছে। সিএসি জানান, দল নিবন্ধন, সীমানা পুনর্নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত করা সহ বেশিরভাগ কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার টার্গেট রয়েছে ইসির। এই সব কাজগুলা কিন্তু আমরা একটু বাই সেপ্টেম্বর ইনশাল্লাহ আমরা উই ওয়ান্ট টু কমপ্লিট অল দিস বিগ টাস্কস। এটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ। কারো পক্ষে নয়, পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে নির্বাচন সংশ্লিষ্টদের কাজ করার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। প্লেয়াররা যদি সবাই ফাউল করার নিয়তে মাঠে নামে যে আমি ফাউলই করব, এখন রেফারির পক্ষে সেই ম্যাচ পণ্ড হওয়া থেকে রক্ষা করা সম্ভব না। লাল কার্ড কজনকে দেখাবেন আপনি? সুতরাং যারা খেলবেন তাদের তো দায়িত্ব আছে বিশাল। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণার আগে সারা দেশে লটারির মাধ্যমে এসপি ওসিদের পদায়ন করা হবে বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশ ইনচার্জের শরীরে ক্যামেরা লাগানো থাকবেও জানান তিনি। সচিবালয়ের প্রস্তুতি সভা শেষে উপদেষ্টা আরও বলেন, নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন করা হবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপ্পল। প্রধান উপদেষ্টার ঘোষণার পর যাত্রা শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন, যার সঠিক গন্তব্য নিশ্চিত করতে
প্রস্তুতি শুরু করেছে বিভিন্ন মন্ত্রণালয়। সচিবালয়ে এ সংক্রান্ত মিটিং করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় নির্বাচন সুষ্ঠু করতে মোতায়েন থাকবে সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৮ লাখ সদস্য। তাদের মহড়াও দ্রুতই শুরু হবে। নিরাপত্তার পাশাপাশি সারা দেশে ৪৭,০০০ ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তারা। প্রতিটি কেন্দ্র পর্যবেক্ষণে পুলিশ ইনচার্জের বডিতে লাগানো থাকবে ক্যামেরা। এর মাধ্যমে মনিটরিং করা হবে। আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা প্রায় টোটাল মিলে আমরা কত, প্রায় ৮ লাখের মতো প্রায় থাকবে। ৪৭,০০০ ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় ঠাসায়, এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানে এই ব্যবস্থা করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশের এসপি ও সিরা যাতে কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে না পারে সেজন্য লটারির মাধ্যমে তাদের পদায়ন করা হবে। তারপরও কেউ অনিয়ম করলে নেওয়া হবে ব্যবস্থা। ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে, এবং আপনাকে একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার একজন ডিসি, বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কিনা। এবার ক্ষেত্রে আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের, আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই যে পোস্টিংটা আমরা করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে, যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরো চেঞ্জ করতে চায়, তারাও করতে পারবে। ডিসি পদায়নেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে লটারি করতে পারে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আশা করি যে তারা করবো। যেহেতু মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নয়াপল্টনে দলের বিজয় র্যালির উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ভিন্নমত থাকবে, তবে জাতীয় স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে। দলের ৩১ দফা ও অন্তর্বর্তী সরকারের নেওয়া গ্রহণযোগ্য সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দেশবাসীর সমর্থন ও সহযোগিতা চান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান, ছবি তুলেছেন মোহাম্মদ মহসিন ও একরামুল হক পাপন। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ ১.৫ দশকের লড়াইয়ের পথ ধরে স্বৈরশাসনের অবসানের এই দিনটি ছিল বিএনপি নেতাকর্মীদের কাছে বহুল প্রত্যাশিত, বাঁধভাঙা আনন্দের। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতন আর পলায়নের মধ্য দিয়ে রচিত হওয়া নতুন ইতিহাসকে আবারও বর্ণিল আয়োজনে উদযাপন করল বিএনপি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে নয়াপল্টন বিএনপি নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত হয়। রাজপথের বহুদিনের পুরনো বন্ধু সাথীদের নিয়ে মিছিল স্লোগানে আবারও পুরনো দিনের স্মৃতিচারণ করল বাংলাদেশি জাতীয়তাবাদের অনুসারীরা। নয়াপল্টনের আশপাশের সড়ক কর্মসূচিতে অংশ নিতে আসা মানুষের ভিড়ে বিশাল সমাবেশে রূপ নেয়। মিছিল পূর্ব সমাবেশে বিএনপির নীতি নির্ধারকরা বলেন, সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের কথা বলে যারা জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাক তা চায় না। সরকার ফেব্রুয়ারি মাসের মধ্যে রোজার আগে নির্বাচনের কথা ঘোষণা করেছে। আমরা আশা করছি অতি দ্রুত নির্বাচন কমিশন ৩ তারিখ ঠিক করে শিডিউল ঘোষণা করুক। প্রত্যেকটি সংস্কার পরবর্তীতে নির্বাচন জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়িত হবে। এটাই হবে একমাত্র বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে আমাদের মুক্তির পথ দেখিয়েছেন।
লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে র্যালির উদ্বোধন করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে নেতাকর্মীদের নানা ত্যাগ আর জুলাই গণঅভ্যুত্থানে ১৫০০-এরও বেশি শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই আন্দোলনে আমরা আমাদের হাজারো সহকর্মী সহযোদ্ধাকে হারিয়েছি। 2024-এর গণঅভ্যুত্থানে ১৫০০-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। খুনিদের বন্দুকের নল থেকে মায়ের কোলে থাকা 4 বছরের শিশুও রেহাই পায়নি। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের আমলে দেশে অন্ধকারের রাজত্ব কায়েম করা হয়েছিল। জনগণের প্রত্যাশা অনুযায়ী অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছে বলে উল্লেখ করেন তারেক রহমান। জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি সময়সীমা ঘোষণা করেছে। জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। এইসব উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফ্যাসিবাদ যাতে আর কখনো ফিরে আসতে না পারে তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মতভেদ থাকবে, কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে। তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখাদেখি বন্ধ না হয়, সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। জনগণের রায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি কি ধরনের রাষ্ট্র, সরকার এবং রাজনীতি পরিচালনা করবে, 31 দফার মাধ্যমে একটি রূপরেখা জনগণের সামনে আমরা উপস্থাপন করেছি। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে। দেশ এবং জনগণের কল্যাণে এই সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য বিএনপি জনগণের সমর্থন এবং সহযোগিতা চায়। পরে নয়াপল্টন থেকে শুরু হয় বিএনপির বিজয় র্যালি। রং বেরঙের ব্যানার, ফেস্টুন, বিশাল পতাকায় র্যালি বর্ণাঢ্য রূপ পায়। খোলা ট্রাকে করে মহাসচিব সহ বিএনপির সিনিয়র নেতারা কর্মসূচিতে নেতৃত্ব দেন। কাকরাইল, পুরানা পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় বিএনপির বিশাল বিজয় র্যালি। বিজয় মিছিলের এই কর্মসূচিতে বিএনপি শীর্ষ নেতারা বললেন, জাতীয় নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, তাই নেতাকর্মীদের সচেতন থাকতে হবে। পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও নির্দেশ দিলেন তারা। নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী নির্বাচনে যদি জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপি বিপুল বিজয়ের মাধ্যমে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছেন বিএনপি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এর ফলে দেশের রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে, সুগম হবে গণতন্ত্রের পথ। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ এবং একটি কার্যকরী সংসদ গঠনের জন্য নির্বাচনকে সফল করতে সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি আহ্বান জানান তিনি। বিএনপি বিশ্বাস করে এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে তা পালনের মধ্য দিয়ে এক নতুন গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরের কাজ শুরু হবে। নির্বাচনের সময় 2026-এর ফেব্রুয়ারি মাসে যে ঘোষণা করা হয়েছে তাকে স্বাগত জানাচ্ছে। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। জুলাই ঘোষণাপত্রে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে লিখিত বক্তব্যে একথা জানান তিনি। এ সময় দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন ও তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠানের দাবি জানায় দলটি। যে নির্বাচনের সম্ভাব্য তারিখ বা মাস ঘোষণা করা হয়েছে সেই নির্বাচনটি এই জুলাই সনদের ভিত্তিতেই হতে হবে, এটা বলে জাতি এবং সরকারের কমিটমেন্ট আছে। সরকার বলেছে যে কমিশন, তারা রিফর্মস কমিশন করেছে রিফর্ম করার জন্য, এবং সেই রিফর্মের ভিত্তিতে নির্বাচন হবে। বাংলাদেশের আপামর জনসাধারণ জুলাই জাতীয় ঘোষণাপত্রকে কেন্দ্র করে যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছে তা পূরণ না হয় জনগণের মাঝে
দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে। সরকার ঘোষিত জুলাই ঘোষণাপত্রকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাধুবাদ জানালেও এটি পরিপূর্ণ নয় বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। এই ঘোষণাপত্রের নতুন সংবিধানে ও গণপরিষদ নির্বাচনের দাবিটি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এদিকে দলের রাজনৈতিক পর্ষদকে আগে থেকে না জানিয়ে কক্সবাজার ভ্রমণ করায় এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশে যে নতুন রাজনৈতিক জনগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে তাদের অভিপ্রায়কে ধারণ করতে একটি নতুন সংবিধানই আমাদের জন্য সমাধান। একই সাথে জুলাই সনদে যে সংস্কারগুলোর বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য তৈরি হয়েছে এবং কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই সব সংস্কারের বিষয়বস্তুকে অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল থেকেই বাস্তবায়ন করতে হবে। কারাবন্দীদের অমানবিক জীবন অবসানের লক্ষ্যে কারাবিধি সংস্কার করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান চলাকালে কারাবন্দী বিপ্লবীদের তালিকা তৈরি করে জুলাই জাদুঘরে সংরক্ষণ করা হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। আওয়ামী সরকারের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে তাদের দমাতে 15 জুলাই রাত থেকে পুলিশ শুরু করে ব্যাপক ধরপাকড়। সাধারণ শিক্ষার্থী এবং তাদের সমর্থন দেয়া জনতা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষকে গ্রেফতার করে বন্দী রাখা হয়। থানা, গোয়েন্দা সংস্থার দপ্তর এবং কারাগারে এসব বন্দীদের উপর চালানো হয় নির্মম নির্যাতন। ওই সময় 28 জুলাই পর্যন্ত ঢাকা মহানগরীতে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে প্রায় 250 মামলায় কয়েক হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে। নির্যাতনগুলো চালিয়েছিল তখন রাজধানীর বাংলা একাডেমিতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠানে কারা বরণকারী নির্যাতিতরা তুলে ধরেন সে সময়ের দুঃসহ স্মৃতি, দাবি করেন কারাগার সংস্কারের। যারা আমাদের সাথে জেলে গিয়েছে অনেকের মাথা হাত ফাটা ছিল, ভাঙ্গা ছিল, 7 দিন 8 দিন হয়ে গেছে, কোন ধরনের ট্রিটমেন্ট নেই। তখনকার স্বৈরাচার সরকার এই কারাবন্দীদের সাথে করে নাই। ওদের সাথে কি ব্যবহার করা হয়? চোখটা বেঁধে নিয়ে যায় রিমান্ডে, 20 দিন জেলে থাকলাম, তার 13 দিন রিমান্ডে। কখন কার সাথে দুর্ব্যবহার করে, কার পা ভেঙে দেবে, সবসময় একটা টেনশনের মধ্যে থাকতাম। আপনারা কারা বিধিগুলো পরিবর্তন করার উদ্যোগ নেন। একটা রুটি সকালবেলা, আমাদের তো পেট ভরতো না রে ভাই। এই জেলখানাতেই কত বিশাল বৈষম্য। যাদের পয়সা আছে ওরা কিন্তু কিনে খেতে পারতো। এই হাসিনার পতন যদি না হতো তাহলে আসলে আমাদের অবস্থা কি হতো আমরা জানি না। এতে সরকারের 2 উপদেষ্টা কারাগারকে সংস্কারের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, ক্ষমতা থেকে যাওয়ার আগেই সংস্কার করা হবে কারাবিধি। আমরাও মাঝে মাঝে বলি যে জেলখানাটা আমাদের স্বার্থেও তো সংস্কার হওয়া দরকার। পুরোটা আর আমি ভেঙে বললাম না, আসলে যারা জেলে ছিলেন তাদের তালিকা যেমন হওয়া দরকার, তাদের কষ্টগুলোর বর্ণনাও তেমন থাকা দরকার। পুলিশ সংস্কার এবং কারা সংস্কার, এই কাজগুলো নিয়ে, এই কথাগুলো নিয়ে আমাদের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে। আমরা যদি করি আপনারা খুশি হবেন? শিওর? এটার বেনিফিট কিন্তু এখন যারা জেলবন্দি আছে ওরা পাবে। খুশি হবেন? আওয়ামী লীগের জন্য আলাদা জেল করার বিধান করা যাবে না। আপনাদেরকে এটুকু বলে যাই, আমরা কারাবিধির যে সংস্কার প্রয়োজন সেটা সম্পর্কে আমরা কাজ করে যাব। আপনাদের তালিকাটা করব, আমরা জুলাই জাদুঘরে রাখার ব্যবস্থা করব। এ সময় ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে গণঅভ্যুত্থানে গড়ে ওঠা বন্ধন সবাইকে ধরে রাখার আহ্বানও জানান উপদেষ্টারা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। শুধু আইন দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। দেশের অধিকাংশ মিডিয়া হাউসের মালিকরা তাদের অন্যান্য ব্যবসা সুরক্ষায় গণমাধ্যমকে ব্যবহার করছে জানিয়ে তিনি বলেন, এই অবস্থার পরিবর্তন জরুরি। সাংবাদিকরা যতদিন রাজনৈতিক বিভক্তি কাটিয়ে উঠতে না পারবে ততদিন গণমাধ্যম ঝুঁকিমুক্ত হবে না বলেও জানান আলোচকরা। রাজধানীতে একটি বেসরকারি সংস্থা আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা শীর্ষক সংলাপে তারা এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। দেশের গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে 2টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশের খসড়া তৈরি করেছে এ সংক্রান্ত কমিশন। এ অবস্থায় গণমাধ্যমের স্বাধীনতা, অভিযোগ নিষ্পত্তি ও স্বনিয়ন্ত্রণের বিশ্লেষণ বিষয়ে সংলাপের আয়োজন করে বেসরকারি সংস্থা CGS। এতে বক্তারা অভিযোগ করেন, সরকার স্বাধীন বললেও বর্তমান পরিস্থিতিতে ভিন্ন আঙ্গিকে সংবাদ মাধ্যমের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। প্রশ্ন করার কারণে 3 জন সাংবাদিকের চাকরি গেছে।
অফকোর্স এই চাকরিটা সরকার খায় নাই, সরকার মিডিয়া হাউসকে বলে নাই যে আপনি ওদেরকে চাকরি থেকে বের করে দেন এই প্রশ্ন করার অপরাধে। মিডিয়া হাউস মালিক তার পিঠ বাজানোর জন্য নিজের থেকেই চাকরি খেয়েছে। আর বিভিন্ন জায়গায় আজকে আরেক হাউসে ঢুকে একজনকে চেয়ার থেকে তুলে দিয়ে একজনে বসে পড়া, এরকম ঘটনা তো অনেক আছে। মবের কথা তো আমরা সবাই জানি। সাংবাদিকদের কাজের ক্ষেত্র স্বাধীন করার পাশাপাশি আলোচনায় উঠে আসে কর্মীদের অনিয়মিত বেতন, চাকরির অনিশ্চয়তা, মালিকদের একপেশে আচরণের বিষয়টি। কেবল বিগত 16 নয় 54 বছরেও গণমাধ্যমে কিছু বদলায়নি বলে ক্ষোভ জানান জ্যেষ্ঠ সাংবাদিকরা। এখনো বলেন যে এখন তো আমরা মুক্ত। হ্যাঁ, আমি মুক্ত। কখন? আমি মুক্ত যদি আপনার পক্ষে যায়। আপনার বিপক্ষে গেলে আমার চিন্তা আছে, আমি মব ভায়োলেন্সের শিকার হতে পারি। অনেক সাংবাদিকের চাকরি গেছে। গণমাধ্যম নিয়ন্ত্রণে আরও একটি শক্তির আবির্ভাব হয়েছে মন্তব্য করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, সংবাদ মাধ্যমগুলোর কর্পোরেট মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের গণমাধ্যমগুলো, গণমাধ্যমের হাউসগুলো যদি শুধুমাত্র মিডিয়ার কর্পোরেট ইন্টারেস্ট পার্সু করতেন তাহলে এই পরিস্থিতি হতো না। বাংলাদেশের অধিকাংশ মিডিয়া হাউস, অধিকাংশ, সবগুলি নয়, তবে অধিকাংশের ক্ষেত্রে যেটা হয় সেগুলি হচ্ছে এই মিডিয়া হাউসগুলো অন্যান্য ব্যবসা বাণিজ্য সুরক্ষার ব্যবস্থা করে, শিল্ড হিসেবে ব্যবহৃত হয়। যতক্ষণ পর্যন্ত সেটা হবে ততক্ষণ পর্যন্ত আপনি মিডিয়ার স্বাধীনতার কথা যাই বলেন না কেন, শুধু পুঁজি না, সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে তাদের ইমিডিয়েট ইন্টারেস্ট প্রোটেক্ট করা ছাড়া গণমাধ্যমগুলো খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলের পক্ষ না নেয়ারও পরামর্শ দেন ডক্টর আলী রিয়াজ। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির উপর অতিরিক্ত এই শুল্ক আরোপের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। এ নিয়ে ভারতের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ বেড়ে 50% দাঁড়িয়েছে। নতুন এই শুল্ক আগামী 3 সপ্তাহের মধ্যে কার্যকর হবে। তবে মার্কিন স্টিল ও অ্যালুমিনিয়ামের মতো নির্দিষ্ট খাত ভিত্তিক ভারতীয় পণ্যের জন্য বিদ্যমান ছাড় বজায় থাকবে। এছাড়া ওষুধের মতো সংবেদনশীল খাতে পণ্য আপাতত যুক্তরাষ্ট্রে শুল্ক ছাড় পাবে। এবার খেলার খবর। সাগরিকার জোড়া গোলে স্বাগতিক লাওসকে 3-1 ব্যবধানে হারিয়ে এএফসি অনূর্ধ্ব 20 নারী ফুটবলের বাছাই শুভ সূচনা করল বাংলাদেশ। লাওসের ভিয়েন্তিন স্টেডিয়ামে খেলার 36 মিনিটে কর্নার থেকে পাওয়া বলে মাথা ছুঁয়ে দলকে এগিয়ে দেন সাগরিকা। সেই এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের তরুণীরা। দ্বিতীয়ার্ধে স্বাগতিক লাওস সমতা ফেরানোর চেষ্টা করতে থাকে। উল্টো খেলার 59 মিনিটে মুনকি আক্তারের গোলে 2-0 ব্যবধানে লিড নেয় পিটার বাটলারের দল। ম্যাচের 85 মিনিটে স্বাগতিক লাওস একটি গোল করে ব্যবধানে 2-1 নামিয়ে আনে। বাকি সময়টা সমতা আনার চেষ্টায় বাংলাদেশ সীমানায় আক্রমণ করে খেলতে থাকে স্বাগতিকরা। খেলা শেষের 4 মিনিটের ইনজুরি টাইমের সংঘবদ্ধ এক আক্রমণে সাগরিকা বক্সের মধ্যে বল পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশিং করে বাংলাদেশের 3-1 ব্যবধানের জয় নিশ্চিত করেন। দর্শক, শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। জাতীয় নির্বাচন আয়োজন করতে ইসিকে চিঠি দিল প্রধান উপদেষ্টার কার্যালয়। সেপ্টেম্বরে ভোটের প্রস্তুতি সম্পন্নের আশা সিইসির। তফসিলের আগে ডিসি এসপিদের বদলি স্বরাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্র গঠনের সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান তারেক রহমানের। ভোটের সময় ঘোষণায় অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন। বিএনপির বিজয় র্যালিতে মানুষের ঢল। জুলাই ঘোষণাপত্র ও ভোটের সময় ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি। প্রত্যাশা পূরণ হয়নি দাবি জামায়াতের। নতুন সংবিধান গণপরিষদ নির্বাচন ইস্যুকে পাশ কাটানোর অভিযোগ এনসিপির। এবং জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন, বিচার শুরুর নির্দেশ।
দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।